তো আজকে আমরা গত ক্লাসে যে আলোচনাটা হয়েছিল তার পরবর্তী অংশ থেকেই পড়ার চেষ্টা করব, অর্থাৎ অ্যালকেন। গত ক্লাসে আমরা অ্যালকেনের সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা অ্যালকেন, তার পরিচিতিটা, অ্যালকেন কারা, তাদেরকে অ্যালকেন বলা হয়, সাধারণ সংকেত কি, কিভাবে তাদের নামকরণ করা হয়, এভাবে আমরা প্রথম আলোচনাটা করেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করব। তো অ্যালকেন কাকে বলে সেটা আমরা জানি। যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন শিকলে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে অ্যালকেন বলে। আমি কার্যকরী মূলক হিসেবে দেখলে কার্বন কার্বন একক বন্ধনটাকেই দেখবো, আর একটা সাধারণ সংকেত থাকে, তাদেরকে সাধারণভাবে প্রকাশ করার একটা সংকেত থাকে, সেটা হচ্ছে CnH2n+2, অর্থাৎ যতটা কার্বন তার ডাবল হচ্ছে দুইটা বেশি হাইড্রোজেন থাকে। তো আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে অর্থাৎ প্রস্তুতি থেকে শুরু করব। তো দেখো, অ্যালকেন প্রস্তুত করা হয় কত কি যৌগ থেকে বা কত ভাবে। অ্যালকেন প্রস্তুতির জন্য এখানে 4টা প্রসেস রয়েছে। এখন অ্যালকেন প্রস্তুতি মানে হচ্ছে কতগুলো বিক্রিয়ার সমাবেশ। তো জৈব যৌগের বিক্রিয়া আমরা এখনো শুরু করি নাই, সেজন্য তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে শুরুটা, আমি যেটা বলতেছি। গত ক্লাসে লাস্ট এটা বলেছিলাম যে সাঁতার শিখতে হলে তোমাকে আগে পানিতে নেমে যেতে হবে, তারপরে কোনো রকমে এই সাঁতরে সাঁতরে তারপরে শিখে যাবে একসময়। শেখাটাও সেম, তুমি সাইকেল চালানো শিখবা, আগে তোমাকে সাইকেলে উঠতে হবে, পড়তে 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 শিখে যাবে। এখন আমি বিক্রিয়া শিখে তারপরে এটা পড়বো, এরকম তো হবে না। তো তোমাকে বিক্রিয়া না শেখার আগেই বিক্রিয়া ঢুকে যেতে হবে, অর্থাৎ জৈব যৌগ পড়ার আগেই জৈব যৌগ সম্পর্কে অনেক কিছু সম্পর্কে আগে ধারণা নিয়ে যেতে হবে। এখন সেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যেমন আমরা অ্যালকেন প্রস্তুতি করব, অ্যালকেন জৈব যৌগের প্রথম যে শ্রেণীটা সম্পর্কে, কিন্তু তার আগে আমাদেরকে অ্যালকিন সম্পর্কে জানতে হয়, অ্যালকাইন সম্পর্কে জানতে হয়, অ্যাসিড সম্পর্কে জানতে হয়, লবণ সম্পর্কে জানতে হয়। তখন আমরা কি করব? সমস্যা নেই, আমরা ওইরকম ভাবে প্রতিটা টপিকস এর প্রাথমিক একটা পরিচিতি দিয়েই আমরা শুরু করব। অ্যালকেন প্রস্তুত করা হয় যে 4টা পদ্ধতিতে, তার মধ্যে প্রথমটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। অর্থাৎ অ্যালকেন যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি, কারণ তার মধ্যে এক বন্ধন আছে। এখন অসম্পৃক্ত কারা, যাদের মধ্যে দ্বিবন্ধন আছে, যেমন অ্যালকিন, অ্যালকাইন। তাহলে অ্যালকিন থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকেও অ্যালকিন প্রস্তুত করা যায়। আবার ডিকার্বোক্সিলেশন প্রক্রিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এটার সাহায্যে অ্যালকেন তৈরি করা যায়। এটা করতে হলে তোমাকে লবণের বিক্রিয়া জানতে হয়। এখন এই যে লবণ সম্পর্কে তোমাকে জানতে হবে, সেই পরিস্থিতিটা আমাকে শুরু করতে হবে। লবণ কোত্থেকে আসে? এসিড থেকে লবণ তৈরি হয়, তাহলে এখানে তোমাকে জৈব এসিড সম্পর্কে জানতে হবে। এই এসিড থেকে কিভাবে লবণ তৈরি হয় সেটা জানতে হবে, তারপরে লবণটা দিয়ে কাজ করবে, সেটা আমরা ধীরে ধীরে বলবো। তারপরে উডস বিক্রিয়া, যদিও এই বিক্রিয়াটা এখন আমাদের বইতে সিলেবাসে নাই, লাস্ট আমাদের বইতে ছিল, কিন্তু বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় এটাকে টাচ করা হয় এখনো, সেজন্য আমরা এখানে এইটাও রাখবো সঙ্গে। আরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে। এই 4টা পদ্ধতিতে আমরা অ্যালকেন প্রস্তুতি করে থাকি। তো শুরুতে আমরা যদি এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতিটা করি, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু 2 রকমের, অ্যালকিন এবং অ্যালকাইন, তোমরা জানো। শুরুতে আমরা পড়বো অ্যালকিন থেকে। তাহলে অ্যালকিন থেকে কিভাবে আমি অ্যালকেন পাবো? শুরুতে তুমি বিষয়টাকে বিক্রিয়া হিসাবে নিবা না, তুমি তোমার মাথায় এটাকে তোমার সংকেত হিসেবে সেট করো, সংকেত হিসেবে। যেহেতু তোমাকে বলছে যে এখানে অ্যালকেন প্রস্তুত করতে, তাহলে বলো অ্যালকেনের সদস্যগুলো কি? প্রথম যৌগ মিথেন, পরের যৌগ ইথেন, তারপরে যৌগ প্রোপেন, তারপরে বিউটেন, এগুলা। এখন আমি তোমাদেরকে ইথেন থেকে শুরু করলাম, ইথেন প্রস্তুত। এটা হচ্ছে আমার ইথেন। আমি কোনো বন্ধন দেখাচ্ছি না, শুরুতে সাধারণ সংকেত দিয়ে বোঝাচ্ছি, তোমাদের ইজি হয়ে যাবে ব্যাপারটা। ইথেন আমি প্রস্তুত করব। ইথেন, ইথেনের সংকেতটা বলো। দ্বিতীয় কার্বন বিশিষ্ট অ্যালকেনটা
তো কার্বন দুইটা, হাইড্রোজেন হবে দ্বিগুণের চেয়ে দুইটা বেশি, অর্থাৎ হাইড্রোজেন হবে 6টা। এটা হচ্ছে আমার ইথেন। আমি প্রস্তুত করতেছি অ্যালকিন থেকে, তাহলে 2 নাম্বার কার্বন বিশিষ্ট অ্যালকিনটাকে ইথিন। ইথিন, আমি অ্যালকেনের যে প্রথম পরিচিতি পর্বটা পড়েছিলাম ওখানে মিথেন পড়েছিলাম 1 নম্বর কার্বন, 2 নম্বর হচ্ছে ইথেন। একইভাবে আমি যদি অ্যালকিনটার কথা বলি, 1 নম্বর কার্বন হচ্ছে ইথিন, মিথিন, তারপর হবে ইথিন। ইথিনের সাধারণ সংকেত এখানে কি ছিল? আমি বিষয়টা রিপিট করতেছি না, যেহেতু পড়াইছি আগে, তোমরা একটু আবার দেখতে হবে তোমাদেরকে। ইথিনের সাধারণ সংকেত কি ছিল? C2H4। আমরা জানি অ্যালকিনকে আমরা প্রকাশ করেছিলাম এইভাবে, যতটা কার্বন তার ডাবল হচ্ছে হাইড্রোজেন। আমি যদি এভাবে মনে রাখি, যতটা কার্বন তার ডাবল হচ্ছে হাইড্রোজেন, সেটা হচ্ছে অ্যালকিন। যতটা কার্বন তার ডাবল হচ্ছে দুইটা বেশি হাইড্রোজেন হলে সেটা হচ্ছে অ্যালকেন। আর যতটা কার্বন তার ডাবল হচ্ছে দুইটা কম হাইড্রোজেন হলে সেটা হচ্ছে অ্যালকাইন। তিনটা গ্রুপের মৌলগুলোকে আমরা চিনলাম, যৌগগুলোকে আমরা চিনলাম। শুরুতে 2 নম্বর যৌগটা আমরা প্রস্তুত করব অ্যালকিনের 2 নম্বর যৌগ থেকে অ্যালকেনের 2 নম্বর যৌগ। তাহলে অ্যালকিনের 2 নম্বর যৌগটা হচ্ছে আমাদের ইথিন। কিভাবে প্রকাশ করবো বললাম, দুইটা কার্বন তার ডাবল হাইড্রোজেন, অর্থাৎ 4টা হাইড্রোজেন। শেষ। এখন তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, ইথিনের সংকেত আর ইথেনের সংকেতের মধ্যে তফাৎটা কোথায়? আমি তো প্রস্তুত করতেছি ইথেন, কোত্থেকে? ইথিন থেকে। তফাৎটা কোথায়? দুইটা কার্বন, দুইটা কার্বন, ঠিক আছে, 4টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। এখানেই আমি পার্থক্যটা পেয়ে গেলাম যে আমার অ্যালকেনের দুইটা বেশি হাইড্রোজেন লাগবে। ঠিক আছে, আমি অ্যালকিনের সাথে অর্থাৎ ইথেনের সাথে 2টা হাইড্রোজেন যোগ করে দিই, ইজি হয়ে গেল। তাহলে দেখো, আমি শুধু 2টা হাইড্রোজেন বাড়াইলাম, সেটা অ্যালকেন অর্থাৎ ইথেন হয়ে গেল। এখানে কিছু শর্ত আছে, সেটা বলতেছি। যে কোনো বিক্রিয়ার কিছু শর্ত থাকে, তাপ দিতে হয় বা প্রভাবক থাকে, এরকম সেটা আসবে। আমি শুরুতেই মূল অংশটা বলতেছি যে অ্যালকিন যেটা, তার সাথে অ্যালকেনের 2টা হাইড্রোজেনের পার্থক্য শুরু। আমি শুধু 2টা হাইড্রোজেন যোগ করে দিলেই আমি অ্যালকেন পেয়ে যাচ্ছি। সেটা 2 কার্বন হোক, 3 কার্বন হোক, 4 কার্বন হোক, যাই হোক। যেমন আমি এটাই যদি ভেঙে লিখি, গাঠনিক সংকেতের মতো যদি লিখি যে কার্বন কার্বন দ্বিবন্ধন হলে সেটা আমার অ্যালকিন। এখন আমি 2 কার্বন বিশিষ্ট যৌগটা নিলাম, সেজন্য নাম হবে ইথিন। সেটার মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তোমরা জানো দ্বিবন্ধন থাকলে পাশের মধ্যে হাইড্রোজেন আমাকে 2টা করে দিতে হয়, কারণ প্রতিটা কার্বনের যোজনী 4 আমাকে ফিল আপ করতে হবে। যেহেতু 2টা দিয়ে এই কার্বনের 2 যোজনী, আবার এই 2টা দাগ দিয়ে এই কার্বনের 2 যোজনী ফিল আপ হলো। এখন বাকি হাইড্রোজেনের 2টা দিলে এই হাইড্রোজেনের 4 যোজনী ফিল আপ হবে, আবার এই কার্বনের 4টা যোজনী ফিল আপ করতে আরো 2টা হাইড্রোজেন লাগবে, 3টা দেওয়া যাবে না। এবার এটাকে যদি আমি এই ইথিনটাকে যদি আমি ইথেনে রূপান্তর করি, তাহলে সংকেত হবে এরকম, 2 বন্ধনটা ভেঙে 1 বন্ধন হয়ে যাবে। এবং এই এই কার্বনের একটা যোজনী খালি হবে, এই কার্বনের একটা যোজনী খালি হবে। এখন এই যোজনীটা কি দ্বারা ফিল আপ হবে? হাইড্রোজেন দ্বারা। এই যে আমি 2টা হাইড্রোজেন দিলাম, এখানে কিন্তু 2টা পরমাণু বোঝাচ্ছে একটা অণু। এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, অর্থাৎ CH2 দ্বিবন্ধন CH2 হয়ে যাবে CH3 এক বন্ধন CH3। সুন্দর হয়ে গেল আমার ইথিন থেকে ইথিন। এখন এই বিক্রিয়ার শর্ত, এটা নরমালি বিক্রিয়াটাতে নিকেল হিসেবে প্রভাবক হিসেবে নিকেল দিতে হয়, প্রভাবক হিসেবে নিকেল দিতে হয়, আর তাপমাত্রা লাগে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা বিক্রিয়াটা এভাবে বলতে পারি যে অ্যালকিনকে অর্থাৎ ইথিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সহকারে উত্তপ্ত করলে ইথেন পাওয়া যায়। হয়ে গেল লাইট। একইভাবে যদি আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি করি, যে আমরা যদি 2 কার্বন থেকে 3 কার্বনে চলে যাই, তাহলে আমাদের যৌগটা চেঞ্জ হবে, নামটা চেঞ্জ হবে। যেমন আমি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম। এই 2টা বিক্রিয়া কিন্তু একই, একটা হচ্ছে এভাবে বন্ধন দিয়ে দেখালাম, আর একটা হচ্ছে সরাসরি সংকেত দিয়ে দেখালাম। তো জৈব যৌগের বিক্রিয়াগুলো সবসময় এভাবেই লেখা হয়, বন্ধন দিয়ে লেখা হয়। তোমরা এই বন্ধন দিয়ে লেখার চেষ্টা করবা। শুরুর বিক্রিয়াটা আমি দেখালাম শুধুমাত্র তোমাদের
বিষয়টাকে ইজি করার জন্য। তারপরেও এটা দিলে যে হবে না তা না, কিন্তু বিষয়টা এইভাবে লিখলে সুন্দর হয় এবং বন্ধন দেখিয়ে লিখলে বুঝতে সুবিধা হয়। এবার 3 নাম্বার যৌগটা আমরা বলবো। বলতো অ্যালকিনের 3 নাম্বার যৌগকে প্রোপেন, এর থেকে প্রস্তুত করব প্রোপেন। তাহলে কি করতে হবে? একই জিনিস, একই রকমের নিয়ম। প্রোপেনের সংকেতটা তুমি লিখো, যেটা বললাম আগে তোমাকে মিথেন, ইথিন, প্রোপেন, বিউটেন এটার সংকেত জেনে আসতে হবে। অর্থাৎ প্রতিটা গ্রুপের প্রাথমিক একটা আলোচনা তোমাদেরকে জানতে হবে। অ্যালকিন সম্পর্কে জানতে হবে, অ্যালকেন সম্পর্কে জানতে হবে, অ্যালকাইন সম্পর্কে জানতে হবে, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। এই যে 3 নাম্বার কার্বন নাম হচ্ছে প্রোপেন, সেটা কিভাবে লেখা হয়? সেটা লেখা হয় এভাবে: CH3 এক বন্ধন, CH দ্বিবন্ধন, CH2। অর্থাৎ যে কোনো একটা দ্বিবন্ধন থাকলেই সেটা অ্যালকিন। দ্বিবন্ধনটা আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, আমার ইচ্ছে। আমি এখানে দিলাম, তবে দ্বিবন্ধনটা যেখানে দিব ওই 2 কার্বনের সাথে যোজন হিসাব করে তোমাকে হাইড্রোজেন বসাইতে হবে। যেহেতু এখানে দ্বিবন্ধন পড়ে গেছে, এই কার্বনের আর 2টা হাইড্রোজেন হলেই তার যোজনের 4। কিন্তু মাঝের কার্বন হিসাবটা কি হলো? এখানে দ্বিবন্ধন পড়ছে, এখানে এক বন্ধন পড়ছে, তাহলে 3টা যোজনই তো তার এমনি ফিল আপ হয়ে গেছে, আর একটা হাইড্রোজেন দিলেই তার 4টা হবে। সেজন্য মাঝের কার্বন এখানে একটা দিতে হবে। আর এখানে প্রান্তের কার্বনটা একটা বন্ধন দিয়ে যুক্ত পরবর্তী কার্বনের সাথে, তার মানে প্রান্তের হাইড্রোজেনের সাথে আমাকে 3টেই এখানে হাইড্রোজেন দিতে হবে প্রান্তের কার্বনের সাথে। তাহলে আমি প্রোপিনের সংকেত সম্পর্কে জেনে গেলাম। এখন এর মধ্যে এই বন্ধনটা ভেঙে এক বন্ধন সৃষ্টি করতে পারলেই সেটা আমার অ্যালকেন হয়ে গেছে। এই যে আমার অ্যালকেন হয়ে গেছে। তবে হাইড্রোজেন দ্বারা যোজনীটা ফিল আপ করতে হবে, জাস্ট হাইড্রোজেন লাগবে। সেজন্য আমি এখানে হাইড্রোজেন যোগ করলাম। তাহলে এই হলো আমার প্রোপিন থেকে প্রোপেন তৈরি। কি করলাম? আমি প্রোপিনের সংকেত লিখবো, তার সাথে নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন অর্থাৎ 2টা লাগবে, সেজন্য 2টা লিখলাম, এখনো সেটা হয়ে গেল প্রোপেন। শর্ত হচ্ছে নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেটা অবজেক্টিভও আসে, তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরিতে কোন প্রভাবক কাজ করে। নিকেল আমরা জানি, আমরা ইয়াতে পড়েছিলাম কি বলে এটাকে, অবস্থান্তর ধাতুগুলো। অবস্থান্তর ধাতুগুলোর যে 5টা বৈশিষ্ট্য পড়েছিলাম, তার মধ্যে একটা ছিল তারা প্রভাবক রূপে আচরণ করে। নিকেল একটি অবস্থান্তর ধাতু, তারা প্রভাবক রূপে আচরণ করে, মানে তাপমাত্রাও লাগে। এগুলা একটু তোমাদের একটু মনে রাখতে হবে। তো শুরুতে আমি এই অ্যালকিন থেকে অ্যালকেনের প্রস্তুতি গুলো বলে দিলাম। আমি 2 কার্বন আর 3 কার্বন দেখালাম, তোমরা ইচ্ছা করলে 4 কার্বন 5 কার্বন তোমাদের মতো করে আরো কিছু প্র্যাকটিস করতে পারো। এবার আবার আসতেছে পরবর্তী এই বিক্রিয়াটা, যেটা হচ্ছে অ্যালকাইন থেকে। এটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওখানে ছিল অ্যালকিন থেকে অর্থাৎ দ্বিবন্ধন থেকে, এখানে আসবে 3 বন্ধন ত্রিবন্ধন থেকে। দেখো এখানে আমার কি হচ্ছে, বলো। এখানে আমি লিখবো এবার অ্যালকাইন অর্থাৎ ত্রিবন্ধন যুক্ত যৌগ। বলো আমাকে ত্রিবন্ধন যুক্ত প্রথম যৌগটাকে ইথাইন। কারণ 2টা কার্বন দিয়ে আমাকে শুরু করতে হবে। 2টা কার্বন যদি না থাকে আমি ত্রিবন্ধন তো একটা কার্বনের মধ্যে দিতে পারবো। একটা কথা মনে রাখো, অ্যালকেনের মধ্যে প্রথম যৌগটা মিথেন, তার কার্বন একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন। কিন্তু অ্যালকিনের মধ্যে প্রথম যৌগটা হয় মিথিন না, ইথিন। কারণ এখানে 2টা কার্বন না হলে আমি দ্বিবন্ধন দেখাইতে পারবো না। এই জন্য 2টা কার্বন দিয়ে প্রথম যৌগ শুরু হয়। একইভাবে অ্যালকাইনেও সেম রকমের কি হয়, 2টা কার্বন দিয়েই প্রথম যৌগ শুরু হবে, এক কার্বন দিয়ে না। তাহলে বলো মিথাইন প্রথম যৌগ হবে না, প্রথম যৌগ হবে ইথাইন, অর্থাৎ এর মান 2 থেকে শুরু। তো আমরা দেখতেছি এখানে 2টা কার্বন পরপর ত্রিবন্ধন দ্বারা যুক্ত। বলতো ত্রিবন্ধন দ্বারা যদি তারা যুক্ত হয়েই যায়, এই কার্বনের 3 যোজনী, এই কার্বনের 3 যোজনী, 3টা দাগ দিয়ে তো এমনি ফিল হচ্ছে, তাহলে আর একটা হাইড্রোজেন হলে তার 4 যোজনী হয়, এটার একটা হাইড্রোজেন হলে তার 4 যোজনী হয়। এই জন্য সংকেতটা হবে এরকম। আর আমাদের সাধারণ সংকেতের সাথে মিলে যাবে, যতটা কার্বন তার দ্বিগুণের চেয়ে 2টা কম। 2টা কার্বন দ্বিগুণ হচ্ছে 4, আবার 2টা কম, আবার 2টা হয়ে গেছে। তার মানে 2টা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন হইলেই সেটা ইথাইন বোঝাবে, অর্থাৎ অ্যালকাইন বোঝাবে। এখন তার সাথে তার থেকে প্রস্তুত করবো আমি
অ্যালকেন অর্থাৎ ইথেন তৈরি করবো, যেহেতু 2 কার্বন নিচ্ছি 2 কার্বন দিয়ে 2 কার্বন তৈরি করবো। এখন ইথেনের সঙ্গে তো আমরা জানি CH3CH3, আমরা জানি ইথেনের সঙ্গে CH3CH3। এখন আমরা জানলাম ইথেনের সঙ্গে CH এখন বলো পার্থক্যটা কোথায়? এখানে ছিল প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন, এখানে আমার আসছে প্রতিটা কার্বনের সাথে 3টা করে হাইড্রোজেন। তাহলে আমার কি কি বাড়লো এখানে? আমার এখানে বেড়ে গেল হাইড্রোজেন। কয়টা বাড়লো? 2টা থেকে 6টা হলো, 4টা বাড়লো, 4টা বাড়লো। সুতরাং আমাকে এখানে 4 দিতে হবে। 4 না, 4 দিলে কয়টা হয়? 4 দুগুণে 8টা হয়। 8টা না, আমাকে 2 দিলেই হবে। এবার আমাকে 2 অণু হাইড্রোজেন নিতেই হবে। 2 অণু হাইড্রোজেনের মধ্যে আমাকে 4টা পরমাণু বোঝায়। হয়ে গেল আমার হিসাবটা। এখানে বাড়তি কোনো ঝামেলা নেই, হিসাব করে শুধু হাইড্রোজেন বসাই দাও, তাহলে হয়ে গেছে। যোগাযোগ বিক্রিয়াগুলি খুবই সোজা, খুবই সোজা। শুধু প্রথমবার করতে গেলে একটু তোমাদের কঠিন লাগবে। একটা সময় এসে যোগাযোগের যখন মোটামুটি বুঝে যাবে, নিজে নিজে এগুলো বিক্রিয়া লেখার সিস্টেম শিখে যাবে। শুধু কিছু শর্ত মনে রাখলেই হবে। যেহেতু আমরা ইথাইন থেকে ইথেনের সংকেতের যে পার্থক্য করলাম, ওখানে 4টা হাইড্রোজেনের ঘাটতি লাগে, 4টা হাইড্রোজেন আমাদের লাগে, সেজন্য 4টা হাইড্রোজেন আমি অ্যাড করে দিব। তার শর্ত সেই ওই আগেরটাই, নিকেল প্রভাবক লাগবে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এখন লাইনটা সুন্দর মতো গুছাই লিখলে বর্ণনা হয়ে গেল, বিক্রিয়া হয়ে গেল। তোমরা পরীক্ষা কিভাবে লিখবা? পরীক্ষা লিখবে এইভাবে যে অ্যালকাইন থেকে প্রস্তুতি, শুরুতে বর্ণনা দিতে হবে। বর্ণনা দিবে কি যে ইথাইন 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 বাংলা লিখে ব্র্যাকেটের সংকেত দিয়ে লিখবা। তাহলে কেমিস্ট্রি লাগবে। সরাসরি শুধু বাংলা লিখলে এটা লেখাটা স্ট্যান্ডার্ড হয় না। তোমরা যখনই একটা যৌগের নাম লিখবা, ব্র্যাকেটে তার সংকেতটা লিখে দেওয়ার চেষ্টা করবা। তোমরা বলবা কি ইথাইনের সাথে, হ্যাঁ, ইথাইনের সাথে নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অণু হাইড্রোজেনকে উত্তপ্ত করলে ইথেন পাওয়া যায়। একটু লিখলেই হবে। তারপর আমি 3 কার্বন বিশিষ্ট আরেকটা উদাহরণ দিলাম। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনটা হচ্ছে আমার প্রোপাইন। শ্রেণীর সাথে নামের একটা মিল আছে, প্রোপাইন। তো প্রোপাইন থেকে আমি প্রস্তুত করব অবশ্যই প্রোপেন। আবারও তুমি হাইড্রোজেন সংখ্যা পরিবর্তনটা লক্ষ্য করো। এখানে 3টা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। আমি একটু বুঝাচ্ছি তোমাদেরকে কেন এত কম হাইড্রোজেন হলো। কারণ আমার একটা এই কার্বনের সাথে এই কার্বনের ত্রিবন্ধন হলো, ত্রিবন্ধন যে হলো, এখন এই কার্বনের সাথে একটা যোজনী এখনো খালি আছে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ হলো। এই কার্বনের যোজনী 4টা ফিল আপ হয়ে গেছে, কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না, সুযোগ নেই। দিলে যোজনী 5 হয়ে যাবে। এখানে 3টা, এখানে একটা, 4 যোজনী হয়ে গেছে। আর প্রান্তের কার্বনের 3টা হলে হবে, তাহলে 4টা হলো। এখানে আমাকে CH3 CH2 CH3 প্রোপেন বানাইতে গেলে এটা হলো। আমি যখন 3 বন্ধনটা ভেঙে এক বন্ধন রূপান্তর করবো, হাইড্রোজেন এইভাবে ফিল আপ করতে হবে। তাহলে হাইড্রোজেন বেড়ে গেল। একইভাবে কয়টা হলো? এখানে 6টা 7টা 8টা হয়ে গেল। তাহলে 8টা হয়ে গেল আমার, কিন্তু এখানে আমার ছিল 4টা, তাহলে আরো 4টা বাড়ছে। আমি আবারও 2 অণু দেব, অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে 2 অণুই লাগে। অ্যালকিন থেকে প্রস্তুতের সময় এক অণু হাইড্রোজেন লাগছে শুধু H2, আর অ্যালকাইনের সাথে 2টা বন্ধন ভাঙবে, তো সেজন্য হাইড্রোজেন ডাবল লাগবে, 2H2 অর্থাৎ 2 অণু লাগবে। তাহলে আমার 4টা হাইড্রোজেন দিতে গেলে আমাকে 2 অণু হাইড্রোজেন লিখলে হবে, আমার প্রোপাইন থেকে প্রোপেন হয়ে গেল। তো বন্ধন কিভাবে ভাঙলো, এটা কিভাবে 3 বন্ধনটা কিভাবে 1 বন্ধন হলো, এত ঝামেলাতে এখন যাওয়ার দরকার নেই। তোমরা সরাসরি মনে রাখো, সরাসরি যে এই হচ্ছে আমাদের প্রোপেনের সংকেত, এই হচ্ছে আমার আরে প্রোপাইনের সংকেত, এই হচ্ছে আমার প্রোপেনের সংকেত। আর এখান থেকে এখানে যাইতে আমার 4টা হাইড্রোজেন বেশি লাগছে, আমি 4টা হাইড্রোজেন দিয়ে দেবো, জাস্ট এইটাই সরাসরি মনে রাখো। 3টা বন্ধন ভেঙে একটা বন্ধন হয়ে গেছে। এখন 3টা বন্ধন ভাঙাতে এখানে হাইড্রোজেন 2টা আসছে, এখানে কার্বন, এর তো ঝামেলায় গেলে তোমাদের শুরুতে একটু সমস্যা হয়তো কারো কারো বুঝতে অসুবিধা হবে, ধীরে ধীরে বোঝা যাবে। আমার মনে হচ্ছে সরাসরি বোঝাটাই বেটার। যে আমি শিরোনাম করলাম অ্যালকাইন থেকে, অর্থাৎ আমাকে ত্রিবন্ধন যুক্ত যৌগ নিতে হবে, এই হলো ত্রিবন্ধন যুক্ত যৌগ। আর প্রস্তুত করতে হবে অ্যালকেন অর্থাৎ এক বন্ধন যৌগ, এই হলো এক বন্ধন যৌগ। পার্থক্য কোথায়? 4টা হাইড্রোজেন, এই আমি দিয়ে দিলাম 4টা হাইড্রোজেন, আর শব্দটা আমার এখানে আছে। এ হলো আমাদের শুরুতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। তারপরে আমাদের আসতেছে এই পরবর্তী
প্রস্তুতি, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কি একটি কার্বন কমে যাবে, এক কার্বন হ্রাস পাবে। অর্থাৎ আমি বিক্রিয়ার মধ্যে যে যৌগটা নেব সেখানে যতটা কার্বন থাকবে উৎপাদে গিয়ে আমার ওই ততটা কার্বন হচ্ছে একটা কার্বন কম হবে। এতক্ষণ আমরা যে প্রস্তুতিগুলো পড়লাম, অর্থাৎ অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে ওখানে কার্বন সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। 2 কার্বন থেকে 2 কার্বন প্রস্তুত করছি, 3 কার্বন থেকে 3 কার্বন। আর এই বিক্রিয়ার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কার্বন সংখ্যা হ্রাস পাবে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এগুলো নোট করতে হয়, কথাগুলো নোট করতে হয়। আমি তো এখানে সব উল্লেখ করেই দিলাম শর্টকাটে, এগুলো অবজেক্টিভে আসে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা কি প্রস্তুত করা হয়, অ্যালকেন প্রস্তুত করা হয়। বিশেষত্বটা কি, একটা কার্বন কমে যাবে। এখন এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কে কে বিক্রিয়া করে কি তৈরি করে। এখানে আমি শুরুতে যদি পরিচয়টা বলি যে এখানে জৈব অ্যাসিডের লবণ বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। যদিও এই বিক্রিয়াটার প্রাথমিক আমরা যখন পড়ছি তখন আমরা সারা জীবনে একরকম পড়ছি, জাস্ট এখন তোমাদের বইতে এটা একটু আরো শর্টকাট রুলস দেখতেছি। আমরা যখন পড়ছি তখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দুইটাকে মিলে বলা হতো সোডা লাইম। এ হচ্ছে সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডা, এ হচ্ছে লাইম চুন। সোডা মানে ক্ষার, লাইম মানে চুন। এটা ক্ষার, এটা হচ্ছে চুন, দুইটাকে একসাথে লিখতে হয় সোডা লাইম। কিন্তু এখন এই ওয়ার্ডটা তোমাদেরকে ব্যবহার করা হয় না, এখন সরাসরি বলা হয় ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এর সাথে বিক্রিয়া। আমরা এইভাবেই পড়বো, সহজ করেই পড়বো, কঠিনে যাওয়ার দরকার নেই, ধীরে ধীরে কঠিনে যাব। শুরুতে আমরা সহজ ভাষায় পড়ে আমরা কিছুটা আগেই যাই না। এখন দেখো আমার এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য কি লাগতেছে, আমার লাগতেছে জৈব অ্যাসিডের লবণ, আর লাগতেছে ক্ষার, শেষ। আর আমার উপস্থিত লাগতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুন। আমি পাবো এখানে অ্যালকেন আর হচ্ছে সোডিয়াম কার্বনেট এক্সট্রাকশন। কিন্তু অ্যালকেন যে পাবো সেটা কার্বন সংখ্যাটা আগেরটা চেয়ে কমে গেল। দেখো এই যে জৈব যৌগ ছিল এসিড, এখানে কার্বন সংখ্যা ছিল 1 2, এখানে হয়ে গেল এক কার্বন বিশিষ্ট যৌগ। তাইলে 2টা থেকে আমার 1 কার্বন হয়ে গেল, 3টা থেকে 2 কার্বন হয়ে গেল। এইটা হচ্ছে পার্থক্য, মানে যতটা কার্বন থাকে তার চেয়ে একটা কার্বন কম হয়। তো আমি এবার ব্যাখ্যাটা দিচ্ছি সহজ ভাষায় যে লবণটা কি, জৈব লবণটা বলতে আমরা কি বুঝি, আমরা আগে ওই ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি। এ হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের সংকেত, আমরা সেটা জানি। কোন যৌগের মধ্যে যদি COOH এই মূলকটা থাকে সেটা হচ্ছে জৈব অ্যাসিড। এখন বলো এটা কত নাম্বার কার্বন বিশিষ্ট অ্যাসিড, বলো তো তোমরা কি দেখতে পাচ্ছ, এই 1 কার্বন, এই 1 কার্বন, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট এটা একটা অ্যাসিড। প্রথম অ্যাসিডের নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। একটু শুনে রাখো, মিথানোইক অ্যাসিড, ওই যে মিথেনের সাথে মিল রেখে। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা কি ছিল, ইথেন, তাহলে অ্যাসিডের নাম কি হবে, ইথানোইক অ্যাসিড। তাহলে এটা আমার ইথানোইক অ্যাসিড, যেহেতু 2 কার্বন। এই ইথানোইক অ্যাসিড থেকে আমরা জানি অজৈব যৌগের মধ্যে অজৈব কার্বন এই অ্যাসিডও আমরা এমনি পড়েছিলাম যে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকে। ওই হাইড্রোজেনটা যদি কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে যৌগটা তৈরি হয় ওটাই লবণ। যেমন HCl, এখান থেকে এইচটা সরিয়ে সোডিয়াম বসাও, সোডিয়াম ক্লোরাইড লবণ হয়ে গেল। যেমন HNO3 নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেনটা সরিয়ে সোডিয়াম বসাও, সোডিয়াম নাইট্রেট লবণ হয়ে গেল। অর্থাৎ অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবেই এবং এটাকে বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এটাকে যদি কোনো ধাতু বা ধাতুর ন্যায় মূলক দ্বারা সরানো যায় এবং ওই জায়গাতে ধাতুটা বসানো যায় তাহলে যে যৌগটা হবে ওইটাই লবণ। এখন জৈব যৌগের ক্ষেত্রেও একই রকম। তো জৈব যৌগের ক্ষেত্রে তাহলে কি হলো, জৈব যৌগের ক্ষেত্রে হলো যে এই যে আমার অ্যাসিডের হাইড্রোজেনটা আছে এটা কিন্তু মূলকের সাথে যেটা, এই হাইড্রোজেনটাকে আমি সরাই ফেললাম কি দ্বারা, ধাতু দ্বারা। কোন ধাতু, সোডিয়াম দ্বারা। তাহলে সংখ্যাটা কি হলো, আগে ছিল CH3COOH, এখন হবে CH3COONA।
আগে ছিল আমার CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এখন হবে CH3COONA, শুধুমাত্র হাইড্রোজেনটা সরে Na বসছে, এটা হয়ে যাবে তাইলে ইথানোয়িক অ্যাসিডের লবণ। এটা আরেকটা নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। নামগুলো একটু একটু নতুন নতুন করে শিখো। সোডিয়াম ইথানয়েড নামটা পেয়ে গেলাম, এটা হচ্ছে সেই লবণ। এখন এই লবণটার সাথে আমি বিক্রিয়া ঘটাবো ক্ষারের, সোডিয়াম হাইড্রোক্সাইডের। এটা একটু মুখস্থ করো, এটা একটু বিক্রিয়াটা একটু জটিলতা লাগতে পারে তোমাদের কাছে। তাহলে আমি কি বললাম, শুরুতে সোডিয়াম ইথানয়েডের সাথে আমি ক্ষারের বিক্রিয়া ঘটাবো, কার উপস্থিতিতে? চুনের উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। আমার বিক্রিয়া করলে, উত্তপ্ত করলে আমার যতটা কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ থাকবে তার থেকে 1 কার্বন কমে সেটা অ্যালকেন হয়ে যাবে। অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট যৌগ থেকে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়ে যাবে। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন, সেজন্য আমি এখানে মিথেন পাবো। মানে এইভাবে অবজেক্টিভে প্রশ্ন আসে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা সোডিয়াম ইথানয়েড থেকে কোন যৌগ তৈরি করা হয়, ইথেন নাকি মিথেন না প্রোপেন না বিউটেন? অবশ্যই মিথেন। আর বাকি যৌগগুলো থেকে বাকি অংশগুলো থেকে আমরা এই সোডিয়াম কার্বনেট পাবো। এখন এটার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হলো কেন? ডি মানে হচ্ছে এখানে বিয়োগ হওয়া, টি মানে বিয়োগ হওয়া, অর্থাৎ এখানে বিয়োগ হয়ে যাবে, সরে যাবে। কে সরে যাবে? ডি কার্বক্সিলেশন, কার্বন এই অক্সিজেন দুইটা নিয়ে চলে যাবে, একটু চলে যাবে। দেখো এই যৌগ থেকে কার্বনটাও চলে গেল, দুইটা অক্সিজেনও চলে গেল, আর এই হাইড্রোজেনটা এসে ওই জায়গাটাতে বসে গেছে, অর্থাৎ এখানে বসে গেছে, এই অংশটা পুরোটাই চলে গেছে। আর এখান থেকে হাইড্রোজেনটা এসে এই CH3 এর সাথে যুক্ত হলো, তাহলে CH4, আর বাকি এই পুরা তিনটা অংশ মিলে হয়ে গেল সোডিয়াম কার্বনেট। অর্থাৎ এই দুইটা সোডিয়াম, তারপর হচ্ছে এই জন্য সোডিয়াম 2, তারপর হচ্ছে কার্বন একটা, এই জন্য একটা, আর হাইড্রোজেন অক্সিজেন 3টা, কিন্তু এখানে 2টা এখানে একটা, এখানে 3টা হয়ে গেল সোডিয়াম কার্বন। একইভাবে আমরা যদি 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ নেই, অর্থাৎ সোডিয়াম প্রোপানোয়েট নেই, এবং একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড সহকারে এই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি উত্তপ্ত করি, সেটা হয়ে যাবে 3 কার্বন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ ইথেন, সঙ্গে সোডিয়াম কার্বনেট। তাহলে এই হচ্ছে আমাদের এই ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি। তবে এটা আমরা কিভাবে করব? জাস্ট শুরুতে মাথায় এভাবে ঢুকাও, আমার বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা কমবে। তাহলে আমার কে কে বিক্রিয়া করবে? জৈব অ্যাসিডের লবণ, তার সাথে আমাকে বিক্রিয়া করতে হবে ক্ষারের, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটাকে যদি উত্তপ্ত করি কার উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের, তখন আমি অ্যালকেন পাই। মনে রাখবা অ্যালকেন, এখানে অ্যালকেন তৈরির বিক্রিয়া। কত নাম্বার কার্বন বিশিষ্ট অ্যালকেন? যতটা অ্যাসিডের কার্বন থাকবে তার চেয়ে একটা কম, শেষ, সঙ্গে সোডিয়াম কার্বনেট। এবার তুমি ঠিক মতো বিক্রিয়াটা লেখো, লিখে এই বর্ণনাটা ঠিক মতো দাও, তাহলে আমাদের প্রস্তুতি হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেন তৈরির প্রক্রিয়াটা। তো আমরা যদি এভাবে প্রতিটা প্রক্রিয়া প্র্যাকটিস করি, আমার কাছে মনে হবে না যে আমরা জৈব যৌগটা কঠিন মনে হবে না। আমি তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো, তোমরা যখন জৈব যৌগ পড়বা কোনো কঠিন মনে করবা না, তবে কখনো ধারাবাহিকতা বজায় না রেখে লিখবা না, উল্টাপাল্টা লিখতে যাবা না। হ্যাঁ, একটু সিরিয়ালি তোমাদেরকে পড়তে হবে যে কোন অংশের পরে কোন অংশ পড়বে, তাহলেই এই বিক্রিয়াটা পড়তে তোমাদের সুবিধা হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের